হ্যালো ভিউয়ার্স, হাউ আর ইউ? আশা করি ভালো আছেন। তো আপনাদের সাথে আজকে শেয়ার করব রবিনসন ক্রুসোর সামারি। তো ড্যানিয়েল ডিফোর লেখা রবিনসন ক্রুসো একটি নভেল এবং খুবই বিখ্যাত একটি নভেল, সাড়া জাগানো এই নভেলটি কিন্তু একটি কালজয়ী নভেল। এটা অতিক্রম করেছে সময়কে এবং আমরা দেখে নেব যে রবিনসন ক্রুসোর এই যে নভেলটি উনি লিখেছিলেন, ড্যানিয়েল ডিফো এই নভেলটি উনি কেন লিখেছিলেন, কার উপর ভিত্তি করে লিখেছিলেন। আমরা প্রথমে রবিনসন ক্রুসো সম্পর্কে ধারণা নেব। আমরা ব্র্যাকেটে দিয়ে দিয়েছি এটুকু সাধারণত সামারির অংশ না, আমাদের অংশ না, কিন্তু আমি এটুকু দিয়েছি এজন্য যাতে আমাদের এই বিষয়টা বুঝতে সুবিধা হয় যে এই নভেলটা কোথা থেকে লেখা হয়েছে এবং এটা কেন লেখা হয়েছে। তো কেন লেখা হয়েছে আমি এখন সেটি বলবো না, আমি জাস্ট সোর্সটা এখন বলবো, কারণ প্রথমে যদি আমি পুরো অ্যান্সারটা দিয়ে দেই তাহলে গল্পটা পড়ার মজাটা কমে যাবে। আমি সেটি পরে জানাবো। আর এখন শুধু আমি যেটি জানাচ্ছি সেটি হচ্ছে এর সোর্স কোথায়, এটি কোথা থেকে এসেছে এবং এটি কেন প্রকাশিত হয়েছে। রবিনসন ক্রুসো ইজ এ novel by Daniel Defoe. It was first published on 25 April 1719. আপনারা খেয়াল করে দেখবেন ঠিক প্রায় 300 বছর আগের ঘটনা এটি। 1719 সাল, মানে 19 সাল, কিন্তু আমরা মাত্র 1 থেকে 1.5 বছর আগে 19 সাল পার করে এসেছি। ঠিক আছে, তার মানে হচ্ছে 1719 সালের 25শে এপ্রিল এটি হয়েছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এপ্রিল মাসে 1719 সালে, তার মানে 300 বছর আগের ঘটনা। 300 বছর আগে কি কি ৩০০ বছর পার হয়ে গেছে। ৩০০ বছর আগে কি কি বিষয়গুলো ঘটেছে বা কেমন জীবন ছিল সেগুলো কিন্তু আমরা এখানে ধারণা করতে পারবো এবং আমরা মিলানোর চেষ্টা করব যে আমাদের জীবনের সাথে তাদের জীবনের পার্থক্য কতটা এবং তুলনা কেমন করা যায়। দ্য বুক ইজ প্রেজেন্টেড, এই বইটা প্রকাশিত হয়েছে একটা অটোবায়োগ্রাফি হিসাবে। অটোবায়োগ্রাফি হিসাবে প্রকাশিত হয়েছে। অটোবায়োগ্রাফি আমরা জানি আত্মজীবনীমূলক। তো প্রথমে যেন লোকেরা যখন দেখছে যে এই বইটা প্রকাশিত হয়েছে মনে করেছে যে লেখক নিজেই যেন তার জীবনের বায়োগ্রাফি মানে অন্যের জীবন বলা, আর অটোবায়োগ্রাফি মানে নিজের জীবন বলা। তো মনে হয়েছিল যে বোধহয় লেখক নিজেই বলছে তার কথাটা, যে তার জীবনে কি কি ঘটনাটা ঘটেছে এবং মানুষ ভেবেছিল এটা একটা বাস্তব ঘটনা। বাস্তব ঘটনা বলে তারা এটাকে শুরু করেছিল পড়া। ঠিক আছে, একটা টাইটেল ক্যারেক্টার ছিল। টাইটেল ক্যারেক্টার মানে হচ্ছে যার নামে বইয়ের নামকরণ করা হয় তাকে বলা হয় টাইটেল ক্যারেক্টার। তুমি কি বুঝতে পারলা? যেমন এখানকার নাম কি, রবিনসন ক্রুসো নাম না, তার নামে। এবং তার জন্মগত নাম ছিল হচ্ছে রবিনসন ক্রুজনার। রবিনসন ক্রুজনার এ কাস্ট অ্যাওয়ে, এ কাস্ট অ্যাওয়ে। তো কাস্ট অ্যাওয়ে বলতে আমরা যেটা বুঝবো, কাস্ট অ্যাওয়ে মানে হচ্ছে স্বধর্ম ত্যাগী, স্বজাত ত্যাগী। স্বজাত ত্যাগী বুঝছো? মানে আমি আমার ঘর ত্যাগ করে চলে গেলাম। যেমন মাইকেল মধুসূদন দত্ত যে কাজটি করেছিলেন, উনি ছিলেন কাস্ট অ্যাওয়ে। উনি নিজের পরিবার ছেড়ে চলে গিয়েছিলেন, ধর্ম ছেড়ে চলে গিয়েছিলেন। এবং কেউ কেউ আমাদের মধ্যে আছে যারা নিজেদের সমাজ পছন্দ করে না, তারা কিন্তু কাস্ট অ্যাওয়ে হয়ে যায়। He spends 28 years on a remote tropical desert. এবং এই ভদ্রলোক কি করেছিলেন রবিনসন ক্রুজো? উনি কি করেছিলেন, একটি ট্রপিক্যাল, ট্রপিক্যাল মানে গ্রীষ্মকালের, গ্রীষ্মকালীন মরুভূমি দ্বীপে নিয়ার দ্য কোস্ট অফ ভেনেজুয়েলা, ভেনেজুয়েলার তীরে। কোথায়? ভেনেজুয়েলার তীরে এবং তিনিদাদের তীরে, তিনিদাদ এর তীরে উনি 28 বছর সময় কাটিয়েছিলেন। তার কথা বলা হচ্ছে, রবিনসন ক্রুসোর কথা বলা হচ্ছিল। হি এনকাউন্টার্স, সেখানে তিনি মুখোমুখি হয়েছিলেন ক্যানিবালদের। ক্যানিবাল মানে হচ্ছে মাংস খেকি মানুষ, মাংস খেকো মানুষকে, সরি, মানুষ খেকো মানুষকে বলা হয় ক্যানিবাল। মানুষ খেকো মানুষের মুখোমুখি হয়েছিল সে। ক্যাপটিভদের মুখোমুখি হয়েছিল। ক্যাপটিভ মানে বন্দীদেরকে বলা হয় ক্যাপটিভ। ঠিক আছে, অ্যান্ড মিউটিনিয়ার্স, এবং বিদ্রোহীদের মুখোমুখি হয়েছিল সে। বিদ্রোহী, যারা বিদ্রোহ করে তাদের বলা হয় মিউটিনিয়ার্স। The story has been thought to be based on the life of Alexander Selkirk. গল্পটাকে ধারণা করা হয়, এই গল্পটা আহ, ধারণা চিন্তা করা হয় যে আলেকজান্ডার সেলকির্কের জীবনী অবলম্বনে এটি রচিত হয়েছিল। আলেকজান্ডার সেলকির্ক, মনে রাখবো নামটি, কারণ বিগ কোশ্চেন এটি আসতে পারে। এবং হ্যাঁ, এবং তিনি হচ্ছেন
একজন স্কটিশ কাস্টাওয়ে, স্কটিশ কাস্টাওয়ে। তিনি কি করেছিলেন? হু লিভ ফর 4 ইয়ার্স অন এ প্যাসিফিক আইল্যান্ড। তিনি একা একা বসবাস করেছিলেন প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপের নামে। দ্বীপের নামটা ছিল মাস এটিয়ারা। মাস এটিয়ারা নামের দ্বীপে উনি অবস্থান করেছিলেন, এবং উনি যে একা একা অবস্থান করেছিলেন এই ঘটনাটি অ্যাকচুয়ালি ড্যানিয়েল ডিপোকে উজ্জীবিত করেছিল এই লেখাটা লিখতে। ঠিক আছে, দেখো খেয়াল করে দেখো, আলেকজান্ডার সেলকির কিন্তু ওখানে অবস্থান করেছিলেন, ওনার নামে কিন্তু এই দ্বীপের নামকরণ করা হয় নাই। সেই মাসের টিয়ারা নামের দ্বীপটি এখন হচ্ছে চিলির অংশ, চিলি। হুইচ ওয়াজ রিনেমড, এইটা এই মাস টিয়ারি নামটার নামকরণ হচ্ছে রবিনসন ক্রুসো আইল্যান্ড ইন 1966। 1966 নামকরণ করা হয়েছে কি রবিনসন ক্রুসো দ্বীপ। খেয়াল করছো? তার মানে মানুষের জনপ্রিয়তা, মানুষের পছন্দ কত ভিন্ন, কত রকম হতে পারে। মানে জীবন্ত মানুষকে বাদ দিয়ে তারা একজন কাল্পনিক মানুষের নামটা ব্যবহার করেছে। এর কারণ কি? কারণ জনপ্রিয়তা কাল্পনিক মানুষেরই বেশি। ঠিক আছে, তো আমরা সামারি শুরু করছি। খুবই সাদামাটা ভাবে সামারিটা শুরু হয়ে যাবে। রবিনসন ক্রুসো ইজ 18 ইয়ার্স ওল্ড ইয়ার। 18 বছর বয়সের একজন যুবক। হি লিভস ইন হাল। ইংল্যান্ডের হাল নামের একটা শহর আছে, সেই ইংল্যান্ডের হাল নামের একটা এলাকা আছে, সেখানে উনি বসবাস করেন। তো হাল আমরা পরে দেখবো। হিজ ফাদার উইশেস হিম টু বি এ লয়ার। তার বাবা চান যে রবিনসন ক্রুসো একজন নাবিক, আইনজীবী হোক। ঠিক আছে, একজন উকিল হোক, এটা উনি চান যে একজন উকিল হোক। বাট ক্রুসো লাভ সি ভয়েজেস, কিন্তু ক্রুসো চায় যে সে সমুদ্র ভ্রমণ করুক। হ্যাঁ, লাভ সি ভয়েজেস, সমুদ্র ভ্রমণকে পছন্দ করে। এরপরে আমরা দেখছি কোথায় সেই হাল। এই যে আমরা এখানে একটা চিহ্ন দেখছি, দেখো এই যে গুগলে এভাবে চিহ্ন দিয়ে রাখে, এটা কিন্তু ইংল্যান্ড, এটা গ্রেট ব্রিটেন, ইউকে। এই পুরোটা হচ্ছে ইউকে, এটা আয়ারল্যান্ড। ঠিক আছে, এটা আয়ারল্যান্ড, এটা ইউকে। তো ইউকের যে এইটা দেখো ওয়েলস, এটা বলা হয় ওয়েলস। এখানে লন্ডন আছে, এই জায়গায় কি আছে? লন্ডন আছে। আর এখানে আছে ইয়ারহাম নামে একটা জায়গা। আর এই জায়গাতে হাল, যেখানে তোদেরকে এটা দাগ দেওয়া আছে, এটা কি বলা হচ্ছে? হাল। তো হাল আমরা বুঝলাম। তো এখান থেকে আমাদের যাত্রা শুরু হবে, আমরা পরে দেখবো। বুঝলাম আমরা হালটা বুঝলাম। হিজ ফাদার, তার বাবা তাকে সতর্ক করে বলল যে লাফালাফি করিস না, কোথাও যাওয়ার দরকার নেই। এই নাবিকের জীবন কোনো জীবন হলো? মধ্যবিত্ত জীবনই সবচাইতে স্থিতিশীল জীবন এবং ভালো জীবন। অত দ্রুত বড় লোক হয়ে অত টাকা দিয়ে কি করবি? আমি তো কিছু টাকা চাইছি। কিন্তু আমরা জানি যে যার থার্স্ট ফর নলেজ থাকে, যার থার্স্ট ফর অ্যাডভেঞ্চার থাকে, তাকে কিন্তু থামানো যায় না, তাকে ঠেকানো যায় না। আমার বাবা আমাকে ঠেকাতে পারে নাই। এরপরে খেয়াল করো, রবিনসন ডাজ নট লাইক অ্যান্ড ফলো হিজ আইডিয়া। রবিনসন কি করতে পারে না? এই ভদ্রলোকের যে আইডিয়াটা, এটাকে সে পছন্দ করে না, সে ফলো করে না। বাপ বলে ঠিকই, যে বাপের কথা সে শোনে না। হিজ প্যারেন্টস ডোন্ট অ্যালাউ হিম টু টেক অ্যাট লিস্ট ওয়ান জার্নি টু সি। বলে যে একটা জার্নিতে যাই, অন্তত আমাকে একটা জার্নিতে ছাড়ো। কিন্তু একটা জার্নির জন্য তার বাবা মা তাকে ছাড়ে না। যে তুই যদি একবারে গিয়ে পড়ে যাস, তোকে পাবো কোথায়? তাই না? কিছু কিছু বিষয় আছে, যেমন তুমি কিন্তু সবকিছু নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারো না। পরীক্ষা নিরীক্ষা ভালো, জীবন নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা যাবে না। কি ভুল কথা কি? জীবন নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা যাবে? জীবনে পরীক্ষা একবার কেন তোর শেষ। পরীক্ষা কি করবো, কি দিয়ে পরীক্ষা করবো? তো এই সেই হাল, আর এই সেই লন্ডন। দেখো হাল আর লন্ডন। ঠিক আছে, তো বুঝতে পারলাম যে ইংল্যান্ডের পুরোপুরি দুই প্রান্তের দুটি শহর, হাল এবং লন্ডন। যেখানে লন্ডন দক্ষিণ অঞ্চলে শহরটি অবস্থিত, এবং হাল হচ্ছে উত্তর অঞ্চলে অবস্থিত। আমরা মনে রাখবো যে উপরে উত্তর, নিচে দক্ষিণ। সে এবং তার একজন বন্ধু ছিল গেট এ ফ্রি ট্রিপ টু লন্ডন। এই লন্ডনে যাওয়ার জন্য ফ্রি ট্রিপ পেল। কিন্তু আমরা ভাবছি যে এখানে আসবে তারা, কিন্তু এখান থেকে তো সমুদ্র ভ্রমণ হলো না, ও তো সমুদ্রে যাবে। বুঝতে পারছো কথা? ও কি করলো, যে এখান থেকে সমুদ্রে রওনা দিল, এখান থেকে রওনা দিয়ে সমুদ্রে এখানে আসবে, সে এই এখানে আসবে, এই লন্ডনে চলে আসবে, এই লন্ডনে সমুদ্রে চলে আসবে। কিন্তু যে ব্যাপারটা হলো সেটা, যে এখানে একটা জায়গার নাম আছে ইয়ারহাম, এই যে এইটা
এই জায়গায় কি আছে, ইয়ারহাম, এটা ঠিক আছে। তাহলে ভালো করে খেয়াল করো যে আমরা কিন্তু এখন যে হালের সাথে লন্ডনকে দেখলাম, এটা কিন্তু স্ট্রেট একটা রাস্তা আছে, সোজা উপর নিচ সোজা লম্ব, ঠিক আছে। কিন্তু ইয়ারহামের সাথে লন্ডন দেখবো তখন কিন্তু এরকম দেখবো, ক্রস দেখবো। তার মানে ওদের জাহাজটাতে অ্যাক্সিডেন্ট হয়, জাহাজের সমস্যা হয়, প্রতিকূল পরিবেশ হয় জাহাজের, বাতাসের, সাগরে, তখন ওরা এত দূর আসে, এখানে এসে ওদের সমস্যা সৃষ্টি হয়, তখন ওরা এখানে নোঙর করে জাহাজটাকে, কেন থামাতে বাধ্য হয়, আর লন্ডনে আসে না জাহাজটা। আমার কথা কি ক্লিয়ার? এখন আবার পরবর্তী ছবিগুলো আমরা দেখছি। মিসফরচুন কামস টু হিম ভেরি কুইকলি, দুর্ভাগ্য খুব শীঘ্র তার কাছে চলে আসে। আর আমরা জানি যে বাবা মায়ের কথা না শুনলে দুর্ভাগ্য আসে, এটাই স্বাভাবিক, তাই না? এরপরে আমরা যেটুকু দেখছিলাম, হ্যাঁ, সেটা হচ্ছে যে রাফ ওয়েদার বিগান, খারাপ আবহাওয়া শুরু হয়ে গেল, খারাপ আবহাওয়া শুরু হয়ে গেল। এই যে এখন দেখো, তখন ছিল সাজা সোজা খাড়া, আর এখন দেখো যে ওই প্রান্তে, যে প্রান্তে তোমাকে দেখালাম আমি, এটা বের হয়ে আছে যেখানে, এই যে এখানে বের হয়ে আছে না, এই জায়গায়, এটা এইটা দেখো, এইখানে। হ্যাঁ, এটা কিন্তু উপরের দিকে তাকাও, এই যে এখানে কিন্তু এই জায়গায়, ঠিক আছে, এখান থেকে এখানে এসে চলে আসলো। তো জাস্ট কি হলো, এই যে দ্য শিপ আনউইলিংলি, অনিচ্ছাকৃত ভাবে স্টপস এট ইয়ার মাউথ, এই জায়গাটার নাম হচ্ছে ইয়ার মাউথ। ওকে, এরপরে আমরা দেখছি ম্যানচেস্টার কিন্তু একটা বন্দর, আমরা জানি, এই যে সেই ইয়ার মাউথ, এই জায়গাটা ইয়ার মাউথ, ঠিক আছে। লন্ডন থেকে বেশ দূরে, দেখো যে এই জায়গায় প্রাপ্ত বুঝলাম, এখানে দেখো এরকম ছিল, মনে আছে না? When Crusoe's friend knows that Crusoe has come to the voyage against his parents' will, যখন জানলো যে তার পিতামাতার ইচ্ছার বিরুদ্ধে সে এসেছে, he becomes angry, সে রেগে গেল। He tells Crusoe, সে ক্রুশোকে বলল যে he should have never come to the sea, তার সমুদ্রে আসা কখনো উচিত হয় নাই, ঠিক আছে। যে পার্ট ক্রুশো, দে পার্ট, দে পার্ট, তারা আলাদা হয়ে গেল। ক্রুশো মুভস টওয়ার্ড লন্ডন, ক্রুশো কি করলো, লন্ডনের উদ্দেশ্যে রওনা দিল। আয়ারল্যান্ড, ভূমি হয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিল। তার মানে এই যে এই রাস্তাটা দিয়ে সে আসলো, তখন কোথায়, এটুকু তো সে ভূমি হয়ে আসলো, সাগর দিয়ে না, ঠিক আছে। লন্ডন থেকে রওনা দিছি, আমি যে আবার বাড়ি ফিরে যাবো, সে বাড়ি ফিরে গেল, লন্ডন থেকে রওনা দিল। রওনা দেওয়ার সময় তার মনে হয়েছে একবার যে আমি বাড়ি ফিরে যাই, তো বাড়ির কথা মনে হয়েছে যদি আমি বাড়ি ফিরে যাই কি হবে। once he thinks about going home, বাড়ি ফিরে যাওয়ার কথা একবার ভেবেছে। he does not like to be insulted, তার মনে হয়েছে বাড়িতে গেলে অপমানিত হব, সবার মুখের উপর বড় বড় কথা বলে আমি আসছি, এখন আমি বাড়িতে গেলে আমাকে সব অপমান করবে, কি পারলি না, এত বুড়ো, এত ভাব, হ্যাঁ, সাগরে যাবে, ঠিক আছে, এরকম বিভিন্ন কথাবার্তা তোমার বলতো, কিন্তু সেটা সে শুনবে না। he does not like to be insulted, he could manage another voyage, সে আরেকটা ভয়েস বা যাত্রা ম্যানেজ করে ফেললো। তোমরা জানো যে মানুষ যেটা চায় সেটা তার সামনে চলে আসে, একটা কথা আছে যে তুমি যাকে চাও সে তোমাকে চায়, তুমি যাকে খোঁজো সে তোমাকে খোঁজে, কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ। তার মানে তোমার একজন লোক দরকার, একজন লোকেরও তোমাকে দরকার, তোমার একজন হাজবেন্ড দরকার, একজন হাজবেন্ডেরও তোমাকে দরকার। এই যে এইটাই, মানে তুমি যাকে চাও খোঁজো সেও তোমাকে খোঁজে। তো আমরা এখন দেখব একটি ম্যাপ, এবং এই ম্যাপটি হচ্ছে দক্ষিণ আমেরিকার ম্যাপ। তোমাদের মজার বিষয় হচ্ছে যারা আমরা কি বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র ক্যাডারের জন্য যে অ্যাপ্লিকেশন করবো, তাদের জন্য সুবিধা হবে এই ম্যাপ গুলো ভালো করে জানা থাকে। তো আমরা কিন্তু অনেক কিছু শিখেও ফেলছি, খেয়াল করে দেখো। তোমাকে কিন্তু জিজ্ঞাসা করা হবে যে এই গায়ানা কোথায়, ব্রিটিশ গায়ানা কোথায়। তোমরা গত ক্লাসে যখন উরুনকো শেখো, উরুনকো শেখার সময় তুমি দেখছিলা এখানেই, এখানেই কিন্তু সেই কি বলে সুরিনাম, সুরিনাম কাদের কিন্তু ভালো ধরতে পারছো। এখন বলো তো, রাইট রাইট, হ্যাঁ, এই ভাষাটা তোমার হচ্ছে কি
এটা তোমার এটা ফ্রেঞ্চ গায়ানা, আর এটা ব্রিটিশ গায়ানা, আর মাঝখানেটা সুরিনাম। তো আমাদের হচ্ছে ফ্রেঞ্চ গায়ানাকে নিয়ে, এই ফ্রেঞ্চ গায়ানা নিয়ে আমাদের কথা হবে, ঠিক আছে? তো আমরা একটু দেখে নেই, যেহেতু সুযোগ পেয়েছে, কি কি দেশ আছে এই দক্ষিণ আমেরিকায়। ব্রাজিল আছে, দেখো ব্রাজিলের পাশে একটি বড় দেশ আছে উরুগুয়ে। উরুগুয়ে বড় দেশ না, একটা দেশ আছে উরুগুয়ে। উরুগুয়ে ছোট দেশ, এই যে ছোট্ট দেশ। আর আর্জেন্টিনা বড় দেশ। এখানে দেশ আছে একটা বলিভিয়া, এখানে আছে চিলি, এখানে আছে পেরু, এখানে আছে ইকুয়েডর, ঠিক আছে? তো এই সে চিলির কথা বলবো, কিন্তু চিলির দ্বীপের কথা বলবো কিন্তু একটু আগে। এই যে রবিনসন ক্রুশো দ্বীপ যেটা, সেটা কিন্তু চিলির অধীনে আছে। এই চিলির অধীনে কিন্তু প্রশান্ত মহাসাগরে, এই এখানে দ্বীপ তো বাইরে থাকে, দ্বীপ থাকে তো ভিতরে সাগরের মধ্যে থাকে। তো আমরা এখন কি নিয়ে কথা বলবো? এই গায়ানা নিয়ে কথা বলবো। গায়ানা, গায়ানা, ফোকাস গায়ানা। তো আমরা আরো একটু দেখে নেই গায়ানাটা কোথায়। আমরা পৃথিবীর ম্যাপটার দিকে একটু তাকাই। এটা হচ্ছে ওয়ার্ল্ড ম্যাপ। ওয়ার্ল্ড ম্যাপের এটা হচ্ছে আমেরিকার অংশ, এটা উত্তর আমেরিকা, এটা দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকার এই প্রান্তে এই যে এইখানে হচ্ছে আমাদের সেই গায়ানাটা। আর আমরা এখানে দেখলে গায়ানাটাকে দেখছি, এই যে গায়ানা, ঠিক আছে? ওকে, আমরা বুঝে ফেললাম গায়ানা কোথায়। দ্য শিপ ওয়াজ গোয়িং টু গায়ানা। যে এই ভ্রমণটার ব্যবস্থা করতে পারলো সে, যে সে কোথায় যাবে, বেড়াতে যাবে, এই জায়গাটা কোথায় ছিল? গায়ানাতে ছিল। হি থিংস দ্যাট, সে ভাবলো যে ইফ হি ক্যান গো দেয়ার, যদি সেখানে সে যেতে পারে, তাহলে সে সেখানে গিয়ে ব্যবসা করবে। সেখানে গিয়ে কি করবে? ব্যবসা করবে। অন দ্য ওয়ে দ্য শিপ ইজ অ্যাটাকড বাই টার্কিশ পাইরেটস। রাস্তায় যেটা হলো, এই রাস্তায় তুরস্কের জলদস্যুরা তাদেরকে আক্রমণ করলো। তুরস্কের জলদস্যু, তুর্কি জলদস্যু। টু ব্রিং দ্য ক্রু অ্যান্ড প্যাসেঞ্জার, যারা কি করলো, এই নাবিকদেরকে এবং আহ, তাদেরকে, এই যাত্রীদেরকে নিয়ে আসলো মুরিশ পোর্ট অফ সালি। সালি নামের একটা বন্দর আছে, এই বন্দরটা হচ্ছে মুরিশ বন্দর, মানে মুসলমানদের বন্দর। তো এই মুসলমানদের বন্দর সম্পর্কে আমি একটু ধারণা দেবো তোমাদের। আমি বলেছি তোমাদের যে এই বিষয়গুলো তোমার জানতে হলে তোমার জিওগ্রাফিটা ভালো জানলে তোমার সুবিধা হবে, এবং ইউ উইল গেট কমফোর্ট রাইটিং এনিথিং, ঠিক আছে? তুমি দেখবে তোমার বৃহত্তর নলেজটা অনেক বেড়ে গেছে, এবং এটা তোমার হেল্প করবে সব জায়গায়। তো এখন কিন্তু আমরা একটু পৃথিবীর দিকে তাকাবো। হোয়াট ইজ আওয়ার ওয়ার্ল্ড? তো দেখো আমি কিন্তু বলেছি এখানে এই টার্কিশ পাইরেটস, আর একটু আগে বলেছি আমরা যাচ্ছিলাম গায়ানা, গায়ানা যাচ্ছিলাম। আর যাচ্ছিলাম কোত্থেকে? লন্ডন থেকে। লন্ডন থেকে যাচ্ছিলাম গায়ানা, তাই না? তো যাওয়ার পথটা কিরকম সেটা আমরা একটু দেখি। এই ম্যাপটার দিকে তাকালে তোমরা দেখবা যে এই যে এটা হচ্ছে ইউনাইটেড কিংডম, ইংল্যান্ড। তার মানে এই যে এখান থেকে যাত্রা শুরু করেছে, আমরা লন্ডন এখানে না, এই যে লন্ডন, এখানে লন্ডন, এখানে যাত্রা শুরু করলো। যাত্রা শুরু করে সরাসরি কিন্তু যেতে পারতো এখানে, সরাসরি যেখানে কিন্তু তোমার ওই গায়ানা, এই যে এখানে গায়ানা। আমি রাইট? আমি কি ভুল বলেছি? ভুল বলে নাই, না একটু ভুল বলেছি, এখানে গায়ানা না। গায়ানা তোমার হচ্ছে যে এখানে, এই যে দেখো, এই যে ভেনিজুয়েলা দেখা যাচ্ছে, এই যে গায়ানা এখানে, তাই না? নিচে দেখো, এই যে সুরিনাম, এই যে গায়ানা, ঠিক আছে? একটু মনোযোগ দিতে হবে কিন্তু এখানে, না বুঝলে বোন জিজ্ঞাসা করো, স্যার কি সমস্যা বলি আছে, সমস্যা? তাহলে এখান থেকে, এই লন্ডন থেকে রওনা দিয়ে তারা আসবে হচ্ছে এখানে, এই জায়গায় আসবে, এই গায়ানায় আসবে। তাহলে কিন্তু সঙ্গত কারণে তাদেরকে এই রাস্তা অনুসরণ করতে হচ্ছে, এই রাস্তাটা অনুসরণ করতে হচ্ছে। এই রাস্তা অনুসরণ করার সময় এখানে একদল, এখানে মানে এক জলদস্যুরা থাকে, তোমরা যারা সমুদ্রের মধ্যে জলদস্যু থাকে খুব সহজ, ঠিক আছে? জলদস্যু থাকে, এরা টার্কিশ, তুরস্কের। এখন বলো তোমরা তুরস্ক থেকে এখানে কিভাবে আসলো? তুরস্ক তো এই যে এখানে, তুরস্ক একটা দেশ এখানে, এই যে এই ইরাকের পাশে, সৌদি আরবের পাশে একটা দেশ, এশিয়ার মধ্যকার দেশ। এই দেশ থেকে কিভাবে ইউরোপ পার হয়ে, আফ্রিকা পার হয়ে এখানে কিভাবে তারা জলদস্যুগিরি করতে আসলো? প্রশ্ন থেকে যায় না? এখন প্রশ্নের উত্তরটা আমি আগে দিয়ে দিই তোমাদেরকে। টার্কির সঙ্গে দেখো এই যে ট্রয় নগরী, এই ট্রয় নগরীর পাশ থেকে দেখো তোমার ভূমধ্য সাগর। প্রথমে ইজিয়ান সাগর পার হয় তারা, ইজিয়ান সাগর পার হয়ে এই ভূমধ্য সাগর পার হয়ে যায়, পার হয়ে এই যে জিব্রাল্টার প্রণালী এখানে,
এই জিব্রাল্টার প্রণালী বের হয়ে এখানে এসে তারা এই দস্যুগিরি করে। কি কথা কি ক্লিয়ার? এই টার্কিশ পাইরেটরা দেখে কি করে, আক্রমণ করে। তুমি সঙ্গে আসতো। এরপর দেখো আমরা এখন দেখে নেই যে কিভাবে ওরা বের হয়। এই যে এই জিব্রাল্টার প্রণালী, দেখো প্রণালী আসলে ফাঁকা জায়গা আছে না, এই ফাঁকা দিয়ে বের হয়ে আসে এবং কোথায় এসে ওদেরকে রাখলো, ওদেরকে ধরে ফেললো, ধরে এনে রাখলো কোথায়, এই যে এই জায়গায়, এটার নাম হচ্ছে সালিম। মরক্কোর রাজধানী রাবাত, উপরে হচ্ছে রাবাত, এখানে হচ্ছে রাবাত, আর যে এইটা সালিম। এই সালি বন্দরকে ওদেরকে রাখা হলো। তো মরক্কোর দুটো বড় নগরী, রাবাত আর কাসাবলাঙ্কা, ঠিক আছে। তো আমরা চলে গেলাম এই জায়গাটার দিকে। তো এই জায়গাটা তোমরা বলে রাখি তোমাদেরকে, অনেক কিছু জানলে বললে পরে পরে মনে থাকে। এই জায়গার নাম হচ্ছে তোমার মাগরেব। মাগরেব শুনছো কখনো? জি ভাইজান, জি ভাইজান বলেন।